ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ইন্টেরিয়র অব দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগ। এই পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে যে চ্যাপ্টারটি এখন আমরা শুরু করতে যাচ্ছি সেটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু স্কুলে বা কলেজেই নয়, সেটি যে কোনো চাকরির পরীক্ষার জন্যও খুব ইম্পর্টেন্ট। বর্তমানে চলতে থাকা যে পরীক্ষাটি সেটি হচ্ছে এসএসসি বা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এখানেও এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথম চ্যাপ্টার। অর্থাৎ তোমরা এই চ্যাপ্টারটি খুব ভালো করে শুনতে থাকো আর দেখতে থাকো। এই অধ্যায়ে আমরা আলোচনা করব পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে। পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে যে জ্ঞানের উৎসগুলি রয়েছে সেগুলি হচ্ছে কৃত্রিম উৎস, পৃথিবীর উৎপত্তির তত্ত্ব থেকে প্রাপ্ত প্রমাণসমূহ এবং প্রাকৃতিক উৎস। এছাড়াও ভূমিকম্পবিদ্যা বা সিসমোলজি, অর্থাৎ পি তরঙ্গ, এস তরঙ্গ ও এল তরঙ্গের সাহায্যেও আমরা ভূ অভ্যন্তরভাগ সম্পর্কে জানতে পারি, সেটাও আমরা এখানে আলোচনা করব। এছাড়া রয়েছে পৃথিবীর অভ্যন্তর স্তরের যে স্তরসমূহগুলি রয়েছে, পৃথিবীর অভ্যন্তরের যে স্তরসমূহগুলি রয়েছে সেই স্তরসমূহগুলি নিয়েও আমরা এখানে আলোচনা করব। যেমন ভূত্বক, উপরি আচ্ছাদন অর্থাৎ আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল, আউটার কোর, ইনার কোর। এবারে চলে আসি আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে যে তিনটি উৎসের কথা বলা হয়েছিল সেই সম্পর্কে। প্রথমত কৃত্রিম উৎস, তারপরে রয়েছে পৃথিবীর উৎপত্তির তত্ত্ব থেকে কিছু প্রাপ্ত প্রমাণ এবং তৃতীয়ত রয়েছে প্রাকৃতিক উৎস। এবারে তাহলে চলে আসি কৃত্রিম বা পরোক্ষ উৎস, ইনডাইরেক্ট অর আর্টিফিশিয়াল সোর্স। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিসমোলজি। এই সিসমোলজিতে অর্থাৎ পি তরঙ্গ, এস তরঙ্গ ও এল তরঙ্গের সাহায্যে আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি। আমরা জানতে পারি কতগুলি স্তর রয়েছে, কতগুলি ডিসকন্টিনিউটি রয়েছে এই পি, এস ও এল তরঙ্গের সাহায্যে। একেই বলা হয় ভূমিকম্পবিদ্যা। এর থেকেও আমরা কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি। এরপরেই রয়েছে ভূচৌম্বক ক্ষেত্র বা আর্থস ম্যাগনেটিক ফিল্ড। এই ভূচৌম্বক ক্ষেত্র বা আর্থস ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যেও কিন্তু আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে বেশ অনেকটাই ধারণা পেয়ে যাই। এরপরেই রয়েছে মাধ্যাকর্ষণ পরিমাণ বা গ্র্যাভিটি। পৃথিবীর বিভিন্ন অংশে মাধ্যাকর্ষণ শক্তির পরিবর্তনের মাধ্যমে আমরা ভূগর্ভস্থ শিলা, খনিজের ঘনত্ব ও অবস্থান নির্ণয় করা যায়। এখানে আরেকটি জিনিস বেশ উল্লেখযোগ্য, সেটি হচ্ছে বিভিন্ন রকম খনি বা কূপ খননের মধ্য দিয়েও কিন্তু আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন বা তথ্য জানতে পারি। যেমন রাশিয়ার কোলা সাসপেনশন ডিপ বা বোরহোল। এই বোরহোল যে আছে সেটি 12 কিলোমিটার গভীর। এই 12 কিলোমিটার গভীর যে কূপটি রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাই। এছাড়া বিভিন্ন সময় পারমাণু বিস্ফোরণ বা ভূমিকম্প পরীক্ষণ এর ফলেও আমরা ভূ অভ্যন্তরভাগ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাই। এবারে চলে আসি হিট ফ্লো মেজারমেন্ট, অর্থাৎ জিওথার্মাল গ্রেডিয়েন্ট। আমরা সকলেই জানি যে প্রতি 32 মিটার গভীরতায় তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে বাড়তে থাকে। অর্থাৎ পৃথিবীর যত ভেতরে যাব ততই উষ্ণতা বাড়তে থাকবে। একেই বলা হয় জিওথার্মাল গ্রেডিয়েন্ট। এই জিওথার্মাল গ্রেডিয়েন্ট এর বৃদ্ধির উপর নির্ভর করেও আমরা কিন্তু ভূ অভ্যন্তরভাগ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যেতে পারবো। এরপরেই চলে আসি পৃথিবীর উৎপত্তি তত্ত্ব থেকেও আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়ে যাই। প্রথমে চলে আসি নেবুলার হাইপোথিসিস। এখানে এই নেবুলার হাইপোথিসিসে প্রথমেই বলা হয়েছে যে পৃথিবী একটি গ্যাসীয় পিণ্ড থেকে ধীরে ধীরে করে শীতল ও সংকুচিত হয়ে আজকের রূপ ধারণ করেছে। অর্থাৎ এই তত্ত্ব মতে পৃথিবীর অভ্যন্তরে ভারী পদার্থগুলো এবং হালকা পদার্থগুলো ধীরে ধীরে উপরের দিকে রয়েছে। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে বেশ কিছু তথ্য কিন্তু এই মতবাদ থেকেও আমরা পেয়ে যাই। এরপরেই চলে আসি ডায়নামিক বা গতিভিত্তিক মতবাদ। যেমন জেমস এন্ড জেফ্রি যে টাইডাল থিওরিটি দিয়েছিলেন সেখান থেকেও কিন্তু আমরা বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাই পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে। পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে আরও যে বেশ কিছু সোর্সেস রয়েছে তার মধ্যে প্রাকৃতিক উৎসগুলি খুবই গুরুত্বপূর্ণ। যেমন আগ্নেয়গিরির উদগীরণ অর্থাৎ ভলক্যানিক ইরাপশন। পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে যে ম্যাগমা বিভিন্ন পাহাড় বা ফাটলের মধ্য দিয়ে বেরিয়ে আসে বাইরে, সেই ম্যাগমার যদি আমরা গবেষণা করি বা রিসার্চ করি সেই ম্যাগমাকে নিয়ে,
তাহলেও কিন্তু আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাব। এরপরে রয়েছে আর্থকোয়েক, অর্থাৎ ভূমিকম্প বা ভূমিকম্প তরঙ্গ। সেই তরঙ্গগুলোর সাহায্যেও কিন্তু আমরা অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাই। এরপর রয়েছে প্রাকৃতিক গ্যাস, খনিজ ও তেল অনুসন্ধান, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে যে বিভিন্ন রকম তেল আমরা অনুসন্ধান করতে পারি, বিভিন্ন রকম অনুসন্ধানের মধ্য দিয়ে যে পৃথিবীর ভেতরের আমরা তেলকে বাইরে নিয়ে আসি, এর মধ্য দিয়েও কিন্তু আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাই। আমরা ছবিতে লক্ষ্য করলেই দেখতে পাবো এখানে একটি কূপ খনন করা হয়েছে, যেখান দিয়ে আমরা তেল বা খনিজ তেল বাইরে বের করে আনছি। এই সময়ও কিন্তু আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যেতে পারবো। ভূমিকম্প বিদ্যা অর্থাৎ সিসমোলজি, এই পি তরঙ্গ, এস তরঙ্গ ও এল তরঙ্গের সাহায্যে আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে সব থেকে বেশি ইনফরমেশন পেয়ে যাই। অর্থাৎ এই পি, এস ও এল তরঙ্গগুলিকে আমাদের বিশদে একটু আলোচনা করা দরকার। পি তরঙ্গ অর্থাৎ 8 কিলোমিটার/সেকেন্ড এর গতিবেগ। এটি সলিড, লিকুইড, গ্যাস এই তিনটি মাধ্যম দিয়েই প্রবাহিত হতে পারে এবং এর গতিবেগ সব থেকে বেশি। পৃথিবীর অভ্যন্তরভাগে কিন্তু এ পৌঁছতে সক্ষম। এরপরে চলে আসি এস তরঙ্গ। এস তরঙ্গগুলি পি তরঙ্গের থেকে গতিবেগ একটু কম, 5 কিলোমিটার/সেকেন্ড, এবং এই তরঙ্গটি শুধুমাত্র সলিড অর্থাৎ কঠিন পদার্থের মধ্য দিয়েই কিন্তু প্রবাহিত হতে পারে। এবারে চলে আসি এল ওয়েভ অর্থাৎ সারফেস বা লং ওয়েভ। এই এল ওয়েভ ভূমিকম্পের জন্য সব থেকে বেশি দায়ী এবং এই এল ওয়েভের সাহায্যেও কিন্তু আমরা ভূ অভ্যন্তরভাগ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাই। এরপরে আরও বেশ দুটো জিনিস দেখে নিই একটু সাথেই, যা একেবারেই রিলেটেড। সেটা হচ্ছে শ্যাডো জোন। দেখো, 104 থেকে 140 ডিগ্রি কৌণিক দূরত্বে যদি কোনো একটা জায়গায় ভূমিকম্প হয়, সেখান থেকে 104 থেকে 140 ডিগ্রি কৌণিক দূরত্বে কিন্তু পি তরঙ্গ বা এস তরঙ্গ বা এল তরঙ্গ পৌঁছায় না, অর্থাৎ সেখানে কোনো রকম ভূমিকম্প দেখা যায় না। এই অংশটিকেই বলা হয় সিসমিক শ্যাডো জোন। এরপরেই চলে আসি ওয়েভ স্পিড ভেরিয়েশনস। দেখো, পি তরঙ্গ ও এস তরঙ্গ যখন ভূ অভ্যন্তরের দিকে প্রবাহিত হয়, তখন তাদের গতির যে বিক্ষেপ হয়, তাদের যে স্পিড কমে যায় বা বেড়ে যায়, এর উপরে নির্ভর করেও কিন্তু ভূ অভ্যন্তরভাগ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। এখানে বেশ কয়েকটি ছবির সাহায্যে পি তরঙ্গ ও এস তরঙ্গকে দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিসমিক ওয়েভ অর্থাৎ ক্রাস্ট থেকে পি তরঙ্গ ও এস তরঙ্গ যখন আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল, আউটার কোর ও ইনার কোরের দিকে যাচ্ছে, তখন কিন্তু তার গতি বিক্ষেপিত হচ্ছে। অর্থাৎ এর সাহায্যেও কিন্তু আমরা ভূ অভ্যন্তরের কি কি উপাদান দিয়ে গঠিত সেগুলো কিন্তু জানতে পারবো। এবারে চলে আসি পৃথিবীর গঠন সম্পর্কে। ভূ অভ্যন্তরভাগ সম্পর্কে আমরা বেশ কিছু জিনিস জানতে পেরেছি ভূমিকম্প তরঙ্গ বা আরো অন্যান্য মাধ্যমগুলির মধ্য দিয়ে। তাহলে পরে আমরা এর মধ্য দিয়ে জানতে পেরেছি যে পৃথিবীর অভ্যন্তরভাগকে মোটামুটি 3টি ভাগে ভাগ করা যায়: ভূত্বক, ম্যান্টেল এবং কোর। এবারে একে একে করে আমরা এই 3টি অংশকে জানব। ভূত্বক, এই ভূত্বক হচ্ছে ভূপৃষ্ঠের সব থেকে কাছের অংশ, অর্থাৎ এটি মোটামুটি 50 কিলোমিটার জুড়ে বিস্তৃত। কোথাও কোথাও এর গভীরতা কম, আবার কোথাও বেশি। এই ভূত্বক দুটি স্তরে গঠিত। একটি হচ্ছে শিয়াল, আর নিচের অংশটিকে বলা হয় সীমা। শিয়াল অর্থাৎ সিলিকা ও অ্যালুমিনিয়াম, এবং নিচের অংশটি অর্থাৎ যেটা কি সীমা বলছে, সেটি সিলিকা ও ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত হয়েছে। এরপরে চলে আসি ম্যান্টেল, অর্থাৎ শিলামণ্ডল বা ক্রাস্ট বা ভূত্বক, এর ঠিক নিচেই রয়েছে ম্যান্টেল অংশটি। এটি গড় গভীরতা প্রায় 2900 কিলোমিটার এবং এই অংশটি দুটি ভাগে ভাগ হয়, একটি আপার ম্যান্টেল এবং আরেকটি লোয়ার ম্যান্টেল। এই আপার ম্যান্টেল একে আবার ক্রোফেসীমাও বলা হয়, অর্থাৎ ক্রোমিয়াম, ফেরাম, সিলিকা ও ম্যাগনেসিয়াম, এবং তার নিচেই রয়েছে লোয়ার ম্যান্টেল অর্থাৎ নিফেসিমা, নিকেল, ফেরাম, সিলিকা, ম্যাগনেসিয়াম। এই আপার ম্যান্টেল যে অংশটি রয়েছে, সেখানেই রয়েছে
অ্যাসথেনোস্ফিয়ার বলে অংশ, অর্থাৎ যাকে আমরা ক্ষুদ্রমণ্ডল বলে পরিচিত। এই ক্ষুদ্রমণ্ডলে রয়েছে ম্যাগমা। এবারে চলে আসি পরের অংশে, অর্থাৎ কোর। পৃথিবীর একেবারে কেন্দ্রে রয়েছে কোর। এই কোর অংশটিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, ইনার কোর এবং আউটার কোর। আমরা ছবিতে স্পষ্টভাবে পরিষ্কার দেখতে পাচ্ছি। একে একসাথে নিফে বলা হয়। নিকেল এবং ফেরাম এই দুটি উপাদান এখানে বেশি থাকায় একে নিফে বলা হয়। এখানে উষ্ণতা সব থেকে বেশি, প্রায় 4 থেকে 6 হাজার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকতে পারে এখানে। এর ঘনত্ব সব থেকে বেশি, প্রায় 10 থেকে 13.1 গ্রাম পার সিসি এটা রয়েছে এখানে। প্রত্যেকটি স্তর, যেমন ক্রাস্ট, ম্যান্টল, কোর এবং তাদের যে উপবিভাগগুলি রয়েছে, যেমন শিয়াল, সীমা, আপার কোর, লোয়ার কোর, আপার ম্যান্টল, লোয়ার ম্যান্টল, এগুলি প্রত্যেকটি কিন্তু একটি ছোট পাতলা স্তর দ্বারা বিভক্ত। একে বলা হয় ডিসকন্টিনিউটি। যেমন শিয়াল ও সীমার মাঝখানে রয়েছে কনরাড ডিসকন্টিনিউটি, ক্রাস্ট ও ম্যান্টলের মাঝখানে রয়েছে মোহরোভিসিক ডিসকন্টিনিউটি, আউটার ম্যান্টল ও ইনার ম্যান্টলের মধ্যে রয়েছে রেপটি ডিসকন্টিনিউটি, ম্যান্টল ও কোরের মাঝখানে রয়েছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি এবং আউটার কোর এবং ইনার কোরের মাঝখানে রয়েছে লেহমান ডিসকন্টিনিউটি। এখানে এই ছবিটির মধ্য দিয়ে কিন্তু পরিষ্কারভাবে বোঝানো রয়েছে। আমরা মোটামুটি ইন্টেরিয়র অফ দ্য আর্থ, অর্থাৎ এর যে লেয়ারগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। কিছু ইনফরমেশন এখানে একসাথে করে দেওয়া হলো, তোমরা একটু দেখে নাও। যেমন ভূত্বক, এর গড় গভীরতা প্রায় 0 থেকে 35 কিলোমিটার, কোথাও কোথাও এটা 50 কিলোমিটারও লেখা রয়েছে। সমুদ্রপৃষ্ঠে এটা 5 থেকে 10 কিলোমিটার গভীর এবং মহাদেশে 30 থেকে 70 কিলোমিটার গভীর থাকতেই পারে। ম্যান্টল, এটা 35 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত গভীরতা রয়েছে এবং কোর 2900 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত এর গভীরতা রয়েছে, যেখানে আউটার কোরের গভীরতা রয়েছে 2900 কিলোমিটার থেকে 5100 কিলোমিটার অবধি এবং ইনার কোর, অর্থাৎ একেবারে কেন্দ্রে যে অংশটি রয়েছে তার গড় গভীরতা প্রায় 5100 থেকে 6370 কিলোমিটার। এখানে এই ছবিটির মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে পৃথিবীর অভ্যন্তর ভাগটিকে। এই অংশেও বেশ কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হলো, তোমরা দেখে নিতে পারো। এখানে গড় ঘনত্ব দেওয়া রয়েছে, এই গতিবেগ দেওয়া রয়েছে, পি তরঙ্গের গতিবেগ দেওয়া রয়েছে, এস তরঙ্গের গতিবেগ দেওয়া রয়েছে, ভূত্বক কি কি উপাদান নিয়ে গঠিত সেটা দেওয়া রয়েছে, এর গড় গভীরতা দেওয়া রয়েছে। এই অংশে ঘনত্বগুলিকে একটু সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, গভীরতা দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নিও। আমরা এর আগেই দেখেছি যে জিও থার্মাল গ্রেডিয়েন্ট, অর্থাৎ পৃথিবীর যত নিচের দিকে যাব উষ্ণতা বাড়তে থাকবে। এখানে প্রত্যেকটি স্তরে এর উষ্ণতাগুলিকে আলোচনা করা হলো। যেমন ভূত্বকে এর উষ্ণতা প্রায় 200 ডিগ্রি থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। আপার ম্যান্টল এবং লোয়ার ম্যান্টলে প্রায় 900 ডিগ্রি থেকে 1600 ডিগ্রি এবং 1600 ডিগ্রি থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। আউটার কোর এবং ইনার কোরের ক্ষেত্রে 3000 থেকে 5000 এবং 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হতে পারে। পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে আমরা জানলাম। এবারে একটু দেখে নিই যে পৃথিবীর অভ্যন্তরভাগ, অর্থাৎ যদি আমরা প্রথম স্তরটি অর্থাৎ শিলামণ্ডলকে নিয়ে নিই, এই শিলামণ্ডলটি দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে শিয়াল আর একটা হচ্ছে সীমা, এবং এই দুটিকে একসাথেই আমরা কিন্তু বিভিন্ন ভাগে দেখেছি। এক একটি অংশকে বলা হয় প্লেট। এখানে তোমরা ছবির মাধ্যমে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছো যে এই প্লেটগুলি কার উপরে ভাসমান, না অ্যাসথেনোস্ফিয়ারের উপরে ভাসমান। এখানে বেশ কয়েকটি প্রধান, অর্থাৎ 7টি বড় পাতের নাম এখানে উল্লেখ করে দেওয়া হলো, তাদের অবস্থান দেখানো হলো এবং তার ছবিটিকেও দেখানো হলো। এছাড়াও রয়েছে আমাদের 8 থেকে প্রায় 20টি, 8টি রয়েছে মাঝারি পাত এবং 20টি রয়েছে ছোট পাত, সেটিকেও এখানে বলা হয়েছে। এখানে একটি জিনিস আমরা জেনে নিই, সেটি হচ্ছে কনভেকশনাল কারেন্ট বা পরিচলন স্রোত। এই পরিচলন স্রোত পৃথিবীর অভ্যন্তরভাগে, অর্থাৎ
আপার ম্যান্টেল, যেটাকে আমরা অ্যাস্থেনোস্ফিয়ার বলে জানি, সেখানে এই ম্যাগমার মধ্যে একটি স্রোত দেখতে পাওয়া যায়। এই স্রোত কিন্তু পাত সঞ্চালনে সক্ষম এবং এটিও ভূ অভ্যন্তরভাগকে বিভিন্নভাবে কিন্তু প্রভাবিত করে। আমরা এতক্ষণ ধরে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে অল্প অল্প করে বেশ অনেক কিছু ইনফরমেশন জেনে ফেলেছি। এবারে সময় হয়েছে পরীক্ষা দেওয়ার। এই পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা ঠিক কোন জায়গায় রয়েছি এবং কতটা বিষয়টা আমাদের ঠিকঠাকভাবে জানা হয়েছে। চলো তাহলে এবারে চলে আসি পরীক্ষার অংশে। এখানে মোট 10টি প্রশ্ন দেওয়া হয়েছে এই অংশে। তোমরা এই 10টি প্রশ্ন ধীরে ধীরে করে দেখতে থাকো, করার চেষ্টা করো, দেখো কত অল্প সময়ে তোমরা কমপ্লিট করতে পারো। এখানে আরও 10টি প্রশ্ন দিয়ে দেওয়া হলো। দেখো, পরীক্ষার সময় তোমাদের কিন্তু শুধু জানলেই চলবে না, তোমাদের পরীক্ষার খাতায় সেটিকে খুব অল্প সময়ে প্রস্তুত করে আসতে হবে। তাই যথাসম্ভব তোমরা যতগুলো বেশি প্রশ্ন পারো তোমরা তৈরি করো। এখানে আরও 10টি দিয়ে দেওয়া হলো, তোমরা দেখে নাও তোমরা কতটা পারছো এবং কমেন্ট করে জানাও। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই অধ্যায়ে আমরা জানতে পারলাম পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে, কতগুলো স্তর রয়েছে, কতগুলো ডিসকন্টিনিউটি রয়েছে। পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে অল্প বিস্তর আমাদের একটা অনুমান হয়েই গেছে। তোমরা যারা পরীক্ষা দেবে বা এই বিষয়ে আরও বেশি আগ্রহী, আমরা কিছুদিনের মধ্যেই আরও বেশ কিছু ভিডিও নিয়ে আসব। সঙ্গে থেকো। ধন্যবাদ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবে না কিন্তু।